আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস্টার ক্ষেত্রে আজকে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের অনেকগুলো ম্যাথ আমরা রাখছি, অর্থাৎ মূলধন আয় ব্যয় প্রাক্কলনের ক্ষেত্রে আমরা অনেকগুলো ম্যাথ রাখছি। এখন ম্যাথগুলা অর্থাৎ যে টাইপসের ম্যাথ বেশি আসে সেই টাইপসের ম্যাথগুলো আমরা বেশি রাখছি, ওই ম্যাথগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, আসলে কারো কোনো খবর নাই কেন আমিও জানি না যে আসলে তারা কোথায় গেছে। সমস্যা না, তারা রেকর্ডেড ক্লাস দেখে নেবে। আমরা হচ্ছে আমাদের যে অংশটা আছে আমরা শেষ করব, কারণ আমাদের অনেকটা সময় লাগবে। 4টা ম্যাথ শেষ করতে গেলে একটা ভালো সময়ের দরকার আছে। চলেন আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, এখানে দেখেন সবার আগে যেটা করছি, আমি একটা কোশ্চেন আপনাদেরকে দিয়ে রাখছি। এই টাইপসের প্রশ্ন, এই প্রশ্নটা সম্ভবত রাজশাহী বোর্ডে আসছিল। এই প্রশ্নটা, এটা যেহেতু রাজশাহী বোর্ডে আসছিল, এখানে দেখেন বলছে জনাব ওয়াসিম রংপুর হাউজিং লিমিটেডের একজন আর্থিক ব্যবস্থাপক, অর্থাৎ উনি হচ্ছে ওই প্রতিষ্ঠানের যে অর্থ সম্পর্কিত যত হিসাব কিতাব আছে সবকিছু উনি দেখেন। এখন তিনি একটা নতুন প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। দেখেন, আমি এখানে একটু কিছু শব্দ বলে যাই, যেহেতু আপনার কমার্সের স্টুডেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে নতুন প্রকল্প। নতুন প্রকল্প বলতে সে নতুন আরেকটা কোনো ব্যবসা খুলতে চায়, তার একটা ব্যবসা আছে, সে আরেকটা ব্যবসা খুলতে চায়। এই নতুন প্রকল্প বলতে নতুন ব্যবসাকে বোঝায়। তো নতুন প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবতেছে, অর্থাৎ ব্যবসা খোলার কথা ভাবতেছে। উক্ত প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 25 লক্ষ টাকা। অর্থাৎ এই ব্যবসা যদি তাকে করতে হয় তাহলে একবার শুরুতেই তাকে 25 লক্ষ টাকা নিয়ে এসে ব্যবসাটা করতে হবে। উক্ত প্রকল্প হতে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত, অর্থাৎ 5 বছর অবচয় ও কর পূর্ব মুনাফা যথাক্রমে দেওয়া আছে 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 9 এবং 12 লাখ টাকা। এখানে দেখেন এই কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে। সেটা হচ্ছে কেমন, এই যে প্রথম, এটা হচ্ছে প্রথম বছরের টাকা, এটা হচ্ছে দ্বিতীয় বছরের টাকা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছরের টাকা। এবং এটা কোন ধরনের টাকা, এটা কোন টাইপসের টাকা সেটা কিন্তু এখানে বলে দিয়ে রাখছে। দেখেন যে এটা কোন টাইপসের টাকা। এই যে এখানে বলছে অবচয় ও কর পূর্ব মুনাফা, অর্থাৎ কর কাটার আগে, অর্থাৎ ট্যাক্স কাটার আগে আর অবচয় কাটার আগে যে মুনাফাটা হয় সেই মুনাফা হচ্ছে এটা, অবচয় ও কর পূর্ব মুনাফা। এই অংশটুকু বুঝছেন কিনা একটু বলেন তো। ওয়ালাইকুম আসসালাম নুসাইবা, লেট কেন ম্যাডাম? বুঝতে পারছেন? দেখেন তো এই অংশটা বুঝছেন কিনা কোশ্চেনের অংশটা বুঝতে হবে আগে। আচ্ছা, নুসাইবা সম্ভবত এই অধ্যায় খুব ভালো পারে। আচ্ছা, তাহলে আমাদের কি বলা হয়েছে, অবচয় ও কর পূর্ব মুনাফা। এই কথাটার মিনিংটা আগে বুঝতে হবে, নাহলে হঠাৎ করে আপনি ম্যাথ করতে গেলে ভুল হয়ে যাবে। বলছে অবচয় আর কর পূর্ব মুনাফা, তার মানে অবচয় এখনো কাটা হয়নি এই টাকার মধ্যে। আর একটা জিনিস, সেটা হচ্ছে করটাও কাটা হয়নি, অর্থাৎ ট্যাক্স কাটা হয়নি। অবচয় কাটেনি আর ট্যাক্স এখনো কাটেনি, বাকি সব হিসাব করা হয়ে গেছে। তো এখন বলতে চাচ্ছে এই টাকাটা দেওয়া আছে আর করের হার দেওয়া আছে 20%। তাহলে আমাদের অবচয়ের টাকা তো দেওয়া নাই, অবচয়টা বের করে নিতে হবে। আমরা ওই অংশে পরে যাব, অর্থাৎ আমাদের গড় মুনাফার হার, এই যে গড় ঘতে আমরা পরে যাই। এখন আসেন, প্রথমে বলছে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় মূলধন খরচ কি হিসেবে ব্যবহার করা হয়। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় সাধারণত মূলধনের যে খরচটা হয় সেটা বাট্টার হার হিসেবে ব্যবহার করা হয়। মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন বলা হয়েছে অনুমান নির্ভর? এখন দেখেন খ নম্বরে আমাদেরকে কোশ্চেনটা করছে অনুমান নির্ভর কেন। এখন অনুমান জিনিসটা কি? অনুমান জিনিসটা হচ্ছে ভবিষ্যতের সাথে রিলেটেড, অর্থাৎ একটা জিনিস ভবিষ্যতে ঘটতে পারে নাও পারে। এই যে জিনিসটা ভবিষ্যতে ঘটতে পারে নাও পারে, এটাকে বলা হয় অনুমান করা। তো অনুমান নির্ভর কেন বলতেছি আমরা মূলধন বাজেটিংটা? কারণ হচ্ছে আমি মনে করেন এখন একটা ফ্রিজ কিনবো, আমি ভাবতেছি 5 বছর পরে গিয়ে এই ফ্রিজ থেকে আমার যথেষ্ট টাকা লাভ আসবে। এখন তো লাভ নাও আসতে পারে, তার মানে কি এটা আমার যে ডিসিশনটা বা আমার যে অনুমানটা ছিল, যে থিঙ্কিংটা ছিল, সেটা তো ভুলও হতে পারে। এই যে ভুল হতে পারে, তার মানে আমার অনুমানটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তাই বলা হয়েছে আমি এখন ভাবতেছি 5 বছর পরে গিয়ে আমার ফ্রিজ থেকে 5,000 টাকা লাভ আসবে, এটা নাও হতে পারে। এটাকে বলা হয়েছে অনুমান নির্ভর, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে যেহেতু কাজ করা হয় তাই এটাকে বলা হয় অনুমান নির্ভর। অ্যান্সারটা কিভাবে লিখবেন সেটা হচ্ছে আগে লিখবেন
যেহেতু মূলধন বাজেটিং ভবিষ্যতের কাজের সাথে সম্পর্কিত, তাই এটি হতেও পারে নাও হতে পারে। এটি অনুমানের উপর ভিত্তি করে সাধারণত করা হয়, তাই এটাকে বলা হয় অনুমান নির্ভর পদ্ধতি। এখন এসে একটা এক্সাম্পল দিবেন। ধরেন বা মনে করেন আমি আমার ব্যবসায় একটা ফ্রিজ কিনলাম, সেই ফ্রিজ থেকে আগামী 10 বছরে কোনো মুনাফা হতেও পারে নাও হতে পারে। এই যে জিনিসটা আমরা আগাম ধরে রাখলাম মুনাফা হবে, এটা তো নাও হতে পারে। এই জিনিসটাকে বলা হয় অনুমান নির্ভরতা। বুঝতে পারছেন? খ নাম্বারটা ক্লিয়ার হলো স্যার? ওকে, বাকি কেউ জয়েন করছে দেখি তো। রফিকুল আসছে, নুসাইবা তো ছিলই। ওকে, ঠিক আছে। বাকিরা কি করে? আপনাদের জন্য আমি সন্ধ্যাবেলা ক্লাস নিলাম বা সন্ধ্যাবেলা ক্লাসগুলো দিতে বললাম, সাথে বোর্ডের ব্যবস্থা করলাম, আর আপনারা যদি না থাকেন। ওকে, গ নাম্বার, অর্থাৎ এই অধ্যায় থেকে প্রশ্ন হলে গ ঘতে মাস্ট ম্যাথ আসবে, এটা শিওর থাকেন। এই অধ্যায়ে প্রশ্ন হলে গ আর ঘ মাস্ট ম্যাথ আসবে, আর গড় মুনাফার হার আর পে ব্যাক বেশি আসবে। এখন বলছে রংপুর হাউজিং লিমিটেডের গড় মুনাফার হার নির্ণয় করো। তো গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে? সবার আগে আমাদেরকে বের করতে হবে নিট মুনাফা, তাই তো? সবার আগে আমাদের নিট মুনাফা বের করতে হবে। এর জন্য আমাদের একটা দেখেন ছক দেওয়া আছে। এখন আপনারা আমাকে বললেন যে স্যার এই কালারটা বুঝতেছি, এটা বুঝতেছি না, তাহলে সেভাবে লিখে দিব। সবার আগে এখানে কি হবে? বিবরণ। আমাদের যেহেতু 5 বছর, তাই এখানে 5টা বছরের হিসাব লিখতে হবে। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছর। আচ্ছা, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? স্যার এটা হচ্ছে ফাইন্যান্সের 6ষ্ঠ অধ্যায়, মূলধন আয় ব্যয় প্রক্রিয়াকরণ বা মূলধন বাজেটিং এর অধ্যায়টা। আচ্ছা, লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন আমাদের কোশ্চেনে যে জিনিসটা দেওয়া ছিল, একটু আপনারা আমি কোশ্চেনে নিয়ে গেলে একটু স্ক্রিনশট মেরে রাখেন। এই যে দেখেন কোশ্চেনটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাদেরও বারবার এদিক সেদিক করা লাগবে না। নিয়ে রাখছেন? কোশ্চেনটার স্ক্রিনশট নিয়েছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন দেখেন আমাদের বলছে ওই কোশ্চেনটাতেই দেখেন, কোশ্চেনটাতে বলছে আমাদের প্রথম বছর থেকে শুরু করে একবারে পঞ্চম বছর পর্যন্ত অবচয় ও কর পূর্ব মুনাফা দেওয়া আছে। তো যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে লিখবেন, অবচয় ও কর পূর্ব মুনাফা। এখানে লেখেন অবচয় ও কর পূর্ব মুনাফা। যেটা দেওয়া আছে শুধু সেই নামটাই লিখে দেন। এখন প্রথম বছরে কত টাকা দেওয়া আছে দেখেন, প্রথম বছরে টাকা দেওয়া আছে 5 লাখ, দ্বিতীয় বছরে দেওয়া আছে 7 লাখ। আমরা একটু যেহেতু অল্প অল্প করে লিখে যাই, 5 লাখ, পরের বছরে দেওয়া আছে 7 লাখ, এরপরে তারপরে বছর অর্থাৎ তৃতীয় বছরে দেওয়া আছে 8 লাখ, 9 লাখ, 12 লাখ। 8, 9, 12, 8 লাখ, 9 লাখ আর 12 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের টাকার অ্যামাউন্ট ছিল। থ্যাংক ইউ নুসাইবা, বাসায় এরকম পড়াশোনা করবেন। আমি যেন সব চ্যাপ্টারে শুনি আপনার কাছ থেকে যে এটা ভালো লাগে, এটা শুনতেও মজা লাগে। ঠিক আছে, আপনি পারলে তো আমার আরো খুশি লাগবে, এটা ভালো। আচ্ছা দেখেন, যখন বলবো অবচয় ও কর পূর্ব মুনাফা, তখন সবার আগে আমাদেরকে এই টাকার থেকে অবচয়টাকে মাইনাস করতে হবে। বলছে পূর্ব, তার মানে এখনো কাটা হয়নি। যদি বলে কর পরবর্তী মুনাফা, তার মানে সেগুলোতে সবকিছু কাটা হয়েছে, মানে কাটার পরে। আর পূর্ববর্তী যখন বলবে, তার মানে এখনো অবচয়ও কাটি নাই আমরা, আর হচ্ছে করও কাটি নাই, দুইটা জিনিস। এখন অবচয়ের টাকাটা কি করে বের করব? দেখেন তো কোনো কোশ্চেনে অবচয় দেওয়া নাই। প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 25 লাখ টাকা, করের হার দেওয়া আছে 20%, তবে এখানে কিন্তু অবচয়ের টাকার কথা উল্লেখ করা হয়নি। এখন তাহলে আমরা যদি অবচয়ের টাকার কথা বের করতে যাই, অবচয় বের করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে?
অবচয় সমান আমরা জানি, সূত্রটা একটু মনে রাখবেন, অবচয় কিন্তু কখনো দেওয়া থাকবে না। অবচয় সমান প্রাথমিক বিনিয়োগ ভাগ আয়ুষ্কাল, এটা আয়ুষ্কালও বলতে পারেন আপনি, বা প্রকল্পের বছরও বলতে পারেন, অবলিক প্রকল্পের বছর। এখন দেখেন আমাদের প্রাথমিক বিনিয়োগ কত টাকা দেওয়া আছে, প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে দেখেন 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা। আর কয় বছরের কথা বলা হয়েছে প্রকল্পে? এই প্রকল্পে দেখেন বলা হয়েছে প্রথম থেকে পঞ্চম, তার মানে 5 বছরের একটা প্রকল্প, তার মানে 5 দিয়ে ভাগ দিবেন। পাঁচ লক্ষ টাকা। তাহলে আমরা অবচয়ের টাকাটা পেয়ে গেলাম কত? 5 লক্ষ টাকা। এই পর্যন্ত কারোর কোথাও প্রবলেম আছে স্যারেরা? সমস্যা আছে? আশা করি নাই। ওকে, তাহলে আমরা অবচয় পেয়ে গেলাম। এখন অবচয়টা আমরা কি করব স্যার? অবচয়টাকে আমরা মাইনাস করে দেখাবো। কোথা থেকে মাইনাস করব? এই যে অংশটাতে, এইখানে আমরা মাইনাস করে দেখাবো অবচয়টাকে। মাইনাস অবচয়। এখন অবচয় 5 লক্ষ টাকা পাইছে, এটা কিন্তু প্রত্যেক বছরেই। তার মানে যখন যেহেতু অবচয়টা মাইনাস হবে তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, যেটা মাইনাস হবে সেটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। 5 লাখ টাকা মাইনাস আকারে দেখাইলাম, 5 লক্ষ টাকা সবগুলা থেকে মাইনাস করে আমি দেখাই দিলাম। ওকে, এখন আমি যদি এটা থেকে মাইনাস করি তাহলে কি পাই বলেন তো? তখন তো একটা জিনিস আমি জাস্ট আপনাদের বোঝার জন্য জিনিসগুলোকে খুব ভেঙে ভেঙে যাচ্ছি। দেখেন এইখানে আমি বলছিলাম অবচয় আর কর পূর্ব মুনাফা, মানে অবচয়ও বাদ দেই নাই আর করও এখনো বাদ দেই নাই। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন, অবচয় তো আমি অলরেডি বাদ দিছি, তার মানে এই টাকাটা কি? এই টাকাটা কি শুধুমাত্র কর পূর্ব মুনাফা না? অর্থাৎ এই 5 লাখ টাকা থেকে এই 5 লাখ যখন বাদ দিব তখন শূন্য শূন্য হয়ে যাবে। এই 5 লাখ, এই 7 লাখ থেকে 5 লাখ বাদ দিলে আমার থাকবে 2 লক্ষ টাকা। এই টাকাটা আমার কিসের টাকা? এটা তো কর পূর্ব মুনাফা, কারণ এখান থেকে আমি শুধুমাত্র করটা কাটি নাই, বাকি অবচয়টাকেও মাইনাস করে ফেলছি। বুঝতে পারছেন? ওকে, 8 লাখ থেকে 5 লাখ বাদ দিলে আমার থাকে 3 লাখ, 9 লাখ থেকে 5 লাখ বাদ দিলে আমার থাকে 4 লাখ, 12 লাখ থেকে 5 লাখ বাদ দিলে আমার থাকে 7 লক্ষ টাকা। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম কর পূর্ব মুনাফা। এখন আমরা এখান থেকে কি মাইনাস করব? এখান থেকে আমরা করটাকে মাইনাস করব। কর কত পার্সেন্ট? 20% কোশ্চেনে বলা ছিল, এই যে 20%। এখন কার উপর 20% ধরবো? এটা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে তাহলে আমরা কার উপর 20% ধরবো? দেখেন এখানে অনেকগুলো টাকা আছে, টাকার অ্যামাউন্ট তো কম নাই। এই একটা টাকা, এই একটা টাকা, এই একটা টাকা, কার উপরে হচ্ছে আমরা করটা ধরবো? ও আপনাদের তো হলুদের জন্য দেখা যাচ্ছে না, বলবেন তো? 3টা টাকা আছে। এখন এই 3টা টাকার মধ্যে সাধারণত আমরা কোনটার উপরে করটা বা ট্যাক্সটা কাটবো? এখন সবসময় মনে রাখবেন এই যে কর পূর্ব মুনাফা যেটা, এটার উপরেই কর কাটতে হবে। এখন এটা যেহেতু শূন্য শূন্য টাকা আছে, এর উপরে যদি আমি 20% কাটিও ওটা আমার কি হবে? শূন্যই হবে। শূন্যর উপরে যাই কাটেন না কেন সেটা শূন্যই হবে। এবার 2 লক্ষ টাকার উপরে 20% কাটেন তো। দেখেন 2 লক্ষের উপরে যদি আমি 20% কাটি তাহলে কত টাকা হয়? 2 লক্ষ টাকা 20%, তার মানে 20 ভাগ 100, এর 2টা কাটলাম, এর 2টা কাটলাম, তাহলে কত হলো? এখানে থাকলো 2000 গুণ 20, 40,000 টাকা। তাহলে একটা আমি দেখাই দিলাম যে হচ্ছে এখানে আমরা কত টাকা পাইলাম? 40,000 টাকা ট্যাক্স পাইলাম।
এই 40,000ও আমাদের মাইনাস হয়ে যাবে। 3,00,000-এর 20% করলে হয় 60,000 টাকা। মুখে মুখে কি করে করবেন জানেন? 3,00,000-এর 10% করলে হয় 30,000। এভাবে হয়ে যাবে। যখন প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন এটা ক্লিয়ার হয়ে গেছে। 3,00,000-এর 10% হচ্ছে 30,000, তাহলে 20% কত? 30 60,000 টাকা। এই তো 4,00,000-এর 20% কত? তাহলে 4,00,000-এর 20 দিয়ে গুণ করলে দেখবেন 80 হবে, 80,000। 7,00,000 করলে কত হবে? 14,000 টাকা, সরি 1,40,000 টাকা। এখন বলেন, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? স্যার কারো কোনো প্রবলেম আছে? নুসাইবা প্রবলেম আছে নাকি? আপনি তো এমনি পারেন। বাকি তাহমিদ, তামজিদ, রফিকুল, কারো প্রবলেম আছে? আচ্ছা, এখন এইখান থেকে অর্থাৎ এই আগের টাকা থেকে যদি এটা আমরা মাইনাস করি, 0 টাকা থেকে 0 মাইনাস করলে 0ই হয়। 2 লাখ টাকা থেকে 40,000 বাদ দিলে হয় 1,60,000 টাকা। 3 লাখ থেকে 60,000 বাদ দিলে হয় 2,40,000 টাকা। 4 লাখ থেকে 80,000 বাদ দিলে হবে 3,20,000। আর 7 লাখ থেকে 1,40,000 বাদ দিলে হবে 5,60,000। এই যে টাকাটা বের হলো, এই টাকাটাকে আমরা বলতেছি নেট মুনাফা। এই টাকাটাকে আমরা কি বলতেছি? এই টাকাটাকে আমরা বলতেছি নেট মুনাফা। এই পর্যন্ত সবাই বুঝছেন? বাকিরা একটু রেসপন্স করেন। রফিকুল, তাহমিদ, অ্যানি, আচ্ছা আপনারা যদি রেসপন্সই না করেন তাহলে আমরা বুঝবো কি করে বলেন তো? ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এখন আমরা কিন্তু নেট মুনাফা পেয়ে গেলাম। আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্রটাকে এখন প্রপারলি ব্যবহার করতে হবে, তাহলে হচ্ছে পুরো ম্যাথটা শেষ হয়ে যাবে। দেখেন আমাদেরকে কি বের করতে বলছে? গড় মুনাফার হার। এখন যদি আমরা গড় মুনাফার হার বের করতে যাই তাহলে যেটা হবে, আমরা জানি গড় মুনাফার হার সমান গড় নেট মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণ 100। এখন দেখেন গড় নেট মুনাফা যেটা দেওয়া হলো, আচ্ছা কে কমেন্ট করছেন দেখি একটু। আচ্ছা, গড় নেট মুনাফা সমান কিভাবে বের করব? এই যে দেখেন এইখানে নেট মুনাফা বের হইছে না, এই লাইনটাতে নেট মুনাফা গুলাকে সব যোগ করব। এখন কয় বছরের মুনাফা এগুলা? 5 বছরের মুনাফা। তো সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে গড় নেট মুনাফা বের হয়ে যাবে। ছোটবেলায় যেভাবে আমরা গড় বের করতাম, তাহলে চলেন আগে গড় নেট মুনাফা বের করি একটা একটা করে। এটা আগে বের করে নি। গড় নেট মুনাফা সমান, নেট মুনাফা গুলোকে আগে যোগ করে নি। আমাদের প্রথম বছরে কত ছিল? 0 টাকা। তার আগের বছরে আছে, পরের বছরে আছে 1,60,000। এর পরের বছরে 2,40,000, 3,20,000। এরপরে 5,60,000 আছে। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের গড় মুনাফা বের হবে। একটু বের করে বলেন তো কত হয়েছে? আপনারা একটু ক্যালকুলেশন করেন তো। ইয়ানি, নুসাইবা, রফিকুল একটু করেন কষ্ট করে।
আমাকে বলেন তো কত হয়েছে স্যার? আমাকে একটু জাস্ট বলেন যে গড় নিট মুনাফা কত টাকা বের হয়। এই টাইপসের ম্যাথই বেশি আসতেছে বুঝছেন, বোর্ড পরীক্ষাগুলোতে এই টাইপসের ম্যাথই বেশি আসতেছে। কত টাকা হয় একটু বলেন আমাকে। ঠিক আছে, 12,80,000ই আসে। সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে? আমার তো যোগ বিয়োগ করলে আসলো 12,80,000। আপনাদের কি তাই আসলো কিনা একটু বলেন তো। এটাকে আমরা ভাগ দিলাম 5 দিয়ে। এখন দেখেন কত টাকা আসে। 12,80,000 যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে কত টাকা আসে। এই জন্য তো এই অধ্যায়ের ম্যাথ গুলা করাচ্ছি তাহমিদ, যে কোশ্চেন গুলা বেশি বারবার আসছে সেই কোশ্চেন গুলাই আমরা সলভ করতেছি। এখন যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে কত টাকা আসছে? আপনাদের কত আসছে? আপনারা তো রেসপন্স করতেছেন না। 2,56,000 টাকা আমার আসলো। এখন আপনাদের কত আসছে একটু যদি বলেন। ওকে, তাহলে ঠিক আছে। এখন দেখেন, এটা গেল গড় নিট মুনাফা আর এটা হচ্ছে গড় মুনাফার হার। এখন আমাদের আরেকটা জিনিস বের করা লাগবে, সেটা হচ্ছে গড় বিনিয়োগ। কোন জিনিসটা বের করতে হবে? গড় বিনিয়োগের টাকাটা আমাদের বের করতে হবে। তাহলে গড় বিনিয়োগটা একটু আমরা বের করে নিই। গড় বিনিয়োগেরও কিন্তু একটা সূত্র আছে, সেটা কি? প্রাথমিক বিনিয়োগ ভাগ 2। প্রাথমিক বিনিয়োগ কত টাকা ছিল আমাদের? আমরা ম্যাথের শুরুতেই দেখছি প্রাথমিক বিনিয়োগ ছিল 25 লক্ষ টাকা। যাই থাকুক না কেন সেটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12,50,000 টাকা। দেখেন তো এই পর্যন্ত ঠিক আছে কিনা। আচ্ছা, ক্লাসে একটু রেসপন্স করবেন, আপনারা হিসাব কিতাব করবেন, দেখবেন খুব সহজেই ম্যাথটা হয়ে যাবে, আপনাদেরও মনে থাকবে। তাহলে এখন দেখেন, এখানে আমি জাস্ট সূত্রে বসায় দিই, ভ্যালুগুলো তো পেয়ে গেছি তাই না? গড় নিট মুনাফা আমরা কত পাইলাম? 2,56,000। আর গড় বিনিয়োগ আমরা পাইলাম হচ্ছে 12,50,000। এটাকে আমরা জাস্ট গুণ দিলাম 100 দিয়ে। এটাকে আমি আর রাখতে চাচ্ছি না যেহেতু আমাদের হিসাবটা শেষ। ওকে, এখন এটাকে একটু জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখেন তো কত হয়। আগে ভাগ করেন তারপরে গুণ করেন কত হয়। ক্যালকুলেটর ইউজ করেন তাহলে হচ্ছে আপনাদের জন্য বেটার, যে ক্লাসে আপনারা রেসপন্স করতেছেন কিনা। 20.48%। পার্সেন্ট কেন হলো? এই যে 100 দিয়ে আমরা গুণ দিলাম তাই পার্সেন্ট হলো। এটা হচ্ছে গড় মুনাফার হার। বুঝতে পারছেন স্যারেরা? ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝছেন? একটা জিনিস মনে রাখবেন, গড় মুনাফার হার যত বেশি হবে তত ভালো। যত বেশি তত ভালো। মনে করেন আপনাকে দুইটা প্রকল্পের মধ্যে তুলনা করতে বললো, ক প্রকল্প আর খ প্রকল্প। এখন মনে করেন ক প্রকল্পে গড় মুনাফার হার আসছে 25%, খ প্রকল্পে গড় মুনাফার হার আসছে মনে করেন 28%। তো নিশ্চয়ই এখানে খ প্রকল্পে বেশি গড় মুনাফার হার। যে প্রকল্পে বেশি সেই প্রকল্পই হচ্ছে লাভজনক, কারণ আপনাকে অলওয়েজ ঘ নাম্বারে জিজ্ঞাসা করবে কোন প্রকল্প বেশি লাভজনক।
তাহলে যে প্রকল্পে গড় মুনাফার হারটা বেশি থাকবে সেই প্রকল্পই হচ্ছে সবসময় আপনার জন্য কি লাভজনক হবে। বুঝতে পারছেন স্যাররা? একটু জানান আমারে যে বুঝছেন কিনা আদৌ। না বুঝলেও তো বলবেন যে স্যার বুঝি নাই। বুঝছেন বুঝছেন? ওকে, এবার এই কোশ্চেনটার ঘ নাম্বার দেখেন। ঘ নাম্বারে এটা সব থেকে স্ট্যান্ডার্ড ম্যাথ, অর্থাৎ এই অধ্যায়ের সব থেকে স্ট্যান্ডার্ড ম্যাথ হচ্ছে এটা এর বেশি আসে। বলছে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক পেব্যাক সময় কত বছর হবে। অর্থাৎ এখন এইখান থেকে আপনাকে পেব্যাক সময় পদ্ধতি বের করতে বলছে, অর্থাৎ কতদিনের ভেতরে আপনার টাকাটা ফেরত আসবে। পেব্যাক সময় পদ্ধতি বলতে আপনি মনে করেন একটা মেশিন কিনছেন 5 লাখ টাকা দিয়ে, কতদিনের ভেতরে ওই 5 লাখ টাকা ফেরত আসবে এটা জানার যে পদ্ধতি সেটাকে বলা হয় পেব্যাক পদ্ধতি। বোঝা গেছে? এখন তাহলে যদি আমরা পেব্যাক পদ্ধতি অনুযায়ী বের করতে যাই, সবার আগে আমাদের কিছু ভেজাল আছে। এইখানে দেওয়া আছে দেখেন অবচয় আর কর পূর্ব মুনাফা, এইটা দিয়ে আপনার পেব্যাক বের করা যাবে না। এটা দিয়ে যেমন গড় মুনাফার হার বের করা গেল না, ওটার জন্য আমাদেরকে কি করতে হলো, এই যে নিট মুনাফা বের করে নিতে হলো। দেখেন তাহলে গড় মুনাফার হার আপনাকে বের করতে গেলে কি করতে হলো, সবার আগে নিট মুনাফা বের করে নিতে হবে, নিয়ে তারপরে গড় মুনাফার হার বের করতে হবে। এখন যদি আমরা পেব্যাক পদ্ধতি করতে চাই তাহলে আমাদেরকে নগদ আন্তঃপ্রবাহ বের করে নিতে হবে। দুইটা জিনিস দুই জায়গায়, একটু আমি লিখে দিই তাহলে ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে গড় মুনাফার হার যদি আপনি বের করতে যান, কোশ্চেনে যাই দেওয়া থাকুক না কেন আপনাকে নিট মুনাফা অবশ্যই বের করে নিতে হবে। গড় মুনাফার হার যদি আপনি বের করতে যান আপনাকে নিট মুনাফা অবশ্যই বের করে নিতে হবে যেমনি হোক। এরপরে যেটা হলো সেটা হচ্ছে আপনি যদি পেব্যাক করতে চান আপনাকে নগদ আন্তঃপ্রবাহ অবশ্যই বের করে নিতে হবে। আমি সবগুলো সূত্র একসাথে লিখে দিব। এই দুইটা জিনিস আপনাকে বের করে নিতেই হবে। তাহলে গড় মুনাফার হার বের করতে গেলে আপনাকে নিট মুনাফা বের করে নিতে হবে, আর পেব্যাক যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই নগদ আন্তঃপ্রবাহ কি করতে হবে, বের করে নিতে হবে। আদারওয়াইজ আপনি ম্যাথ করতে পারবেন না, করলেও আপনার ম্যাথটা ভুল হবে। এখন আসেন, নগদ আন্তঃপ্রবাহ যদি আপনি বের করতে যান তাহলে কি করতে হবে। নগদ আন্তঃপ্রবাহ বের করতে গেলে সবার আগে আপনাকে যেটা করতে হবে, নিট মুনাফার সাথে অবচয় যোগ করতে হবে, এটা মাথায় রাখবেন। নিট মুনাফার সাথে যদি আপনি অবচয় যোগ করেন তাহলে আপনার নগদ আন্তঃপ্রবাহ বের হবে সব সময়। সূত্র হচ্ছে এটা, নিট মুনাফা যোগ নগদ আন্তঃপ্রবাহ। তাহলে দেখেন কানেকশনটা কোথায়। গড় মুনাফার হার যখন বের করতে যাচ্ছেন তখন আপনাকে নিট মুনাফা বের করা লাগতেছে, আর ওই যে নিট মুনাফাটা বের করছেন ওই নিট মুনাফার সাথে যদি আপনি আবার আগের অবচয়টা, অর্থাৎ যে অবচয়টা কাটছিলেন ওই অবচয়টা যদি আবার যোগ করে দেন তাহলে আপনার নগদ আন্তঃপ্রবাহ বের হয়ে যাবে। কথার এতটুকু অংশ বুঝতে পারছেন যে নগদ আন্তঃপ্রবাহ কেন লাগবে আর কিভাবে বের করবেন। এখন নিট মুনাফা গুলো আমরা জাস্ট একটু উঠাই নিয়ে আসি ওখান থেকে। নিট মুনাফা প্রথম বছরে ছিল 0,0, পরের বছরে ছিল 1,60,000, পরেরটা 2,40,000। 1,60,000, 2,40,000, তারপরে 3,20,000, 5,60,000।
আচ্ছা, এই পর্যন্ত ছিল। এরপরের অংশটা আমরা যোগ অবচয় বলছি। অবচয় আমাদের কত টাকা ছিল? অবচয় দেখেন এইখানেই ছিল 5 লাখ টাকা। এই 5 লাখ টাকায় যদি আপনি যোগ করে দেন তাতেই খেলা শেষ। অর্থাৎ 5 লাখ টাকা করে আপনি কি করতে হবে? এখন সবগুলোর সাথে যোগ করতে হবে। তাহলে এইখানে আমরা 5 লক্ষ টাকা যোগ করে দিলাম, এইখানেও যোগ করলাম। যোগ করলে তো আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এখানেও যোগ করলাম, এখানেও যোগ হয়ে গেল, আর এই জায়গায় তো অবশ্যই যোগ হয়ে গেল। এখন নগদান্ত প্রবাহের ক্ষেত্রে তাহলে এই জিরোর সাথে 5 লাখ যোগ করলে আমরা জানি 5 লক্ষ টাকাই হবে। 1,60,000 এর সাথে 5 লাখ যোগ করলে হবে 6,60,000। 2,40,000 এর সাথে 5 লাখ যোগ করলে হবে 7,40,000। 3,20,000 এর সাথে যোগ করলে হবে 8,20,000 টাকা, এবং 5,60,000 এর সাথে 5 লাখ যোগ করলে হবে 10,60,000 টাকা। এই অংশ পর্যন্ত বুঝতে পারছেন স্যারেরা? মুসাইবা তো এমনিই পারে, এনি, তাহমিদ, তামজিদ, রাফিকুল, বুঝছেন? সবার কাছে ক্লিয়ার হলো স্যার? ওকে, ঠিক আছে। মিথিলা আবার আসছে, ওর সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। ওকে ভাইয়া, ঠিক আছে। এখন এই নগদান্ত প্রবাহ যখন আমরা বের করে ফেলবো তখনই হচ্ছে আমরা শুধুমাত্র পেব্যাকটা করতে পারবো, তার আগ পর্যন্ত আমরা পেব্যাক করতে পারবো না। তাহলে আমাদের পেব্যাক পিরিয়ড করতে গেলে বা বের করতে গেলে আমাদেরকে সবার আগে নগদান্ত প্রবাহ বের করতে হবে, আর যখন গড় মুনাফার হার বের করবো তখন আমাদেরকে নিট মুনাফাটা বের করতে হবে। ক্লাস কি বোরিং লাগতেছে আপনাদের কাছে? আপনারা রেসপন্স করতেছেন না যে? পেব্যাক পিরিয়ড এটা, বা বাংলা এটাকে বলা হয় পেব্যাক পদ্ধতি। আচ্ছা, এই হচ্ছে অংশ। এখন যেটা করতে হবে, এবার হচ্ছে আমরা পেব্যাকের পুরো ছকে চলে যাব। এটা হচ্ছে পেব্যাকের একটা ছক। সবার আগে কি থাকে? বছর থাকে, তারপরে এই জায়গায় থাকে নগদ আন্তঃপ্রবাহ। কিন্তু আন্তঃপ্রবাহ না লিখে শুধুমাত্র নগদ প্রবাহ লেখাটা যুক্তিসম্মত। কারণটা হচ্ছে এইখানে আন্তঃপ্রবাহ আর বহিঃপ্রবাহ জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝাই, তারপরে না ক্লিয়ার হবেন। দেখেন, নগদ প্রবাহ জিনিসটা কি? নগদ প্রবাহ শব্দটার অর্থ হচ্ছে নগদ টাকা যাওয়া আর আসা। তাহলে নগদ প্রবাহ বলতে আমরা কি বুঝলাম? নগদ টাকা যাওয়া ও আসা। কোথায় যাবে আর কোথায় আসবে? নগদ টাকা একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া আর নগদ টাকা একটা ব্যবসা প্রতিষ্ঠানে আসা, এটাকে বলা হয় নগদ প্রবাহ। আমরা যেরকম কি হয় স্যার, নদীতে সাধারণত ঢেউ খেলে, একদিক থেকে আরেক দিকে যায়, এটাকে আমরা বলি প্রবাহ। ঠিক তেমনি একটা ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসে, নগদ টাকা চলে যায়, এটাকে বলা হয় নগদ প্রবাহ। এখন যখন টাকা আপনার কাছে আসবে, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসবে, তখন সেটাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ। আন্ত মানে হচ্ছে আসা, অর্থাৎ যখন টাকা আসবে। তাহলে টাকা আসাটাকে আমরা বলতেছি নগদ আন্তঃপ্রবাহ। তাহলে টাকা চলে যাওয়াটাকে কি বলবো? ওটাকে বলবো নগদ বহিঃপ্রবাহ। এটা মনে রাখবেন, এমসিকিউতে এই শব্দগুলো বেশি ব্যবহার করা হবে। আচ্ছা, টাকা কখন চলে যায়? ঝগড়া করলে? নিশ্চয় না। টাকা তখনই চলে যায় যখন আপনি খরচ করবেন। আর টাকা কখন আসে? যখন প্রেম করেন তখন? আরে ভাই, তাও না, তখন আসে যখন আপনি ইনকাম করবেন তখন। এই যে দেখেন, তাহলে নগদ প্রবাহের এই যে শব্দগুলা পরীক্ষার সময় আপনাদের মাথা ঘোলায় দেয় যে স্যার কি হলো, নগদ প্রবাহ মানে কি, নগদান্ত প্রবাহ মানে কি, নগদ বহিঃপ্রবাহ মানে কি। মুখস্থ যদি করেন আপনি ধরা খাবেন মাস্ট। তাহলে আপনাকে বুঝতে হবে নগদ প্রবাহ মানে হচ্ছে নগদ টাকা চলে যাওয়া বা আসা, ওই যে ঢেউ খেলতেছে ওই ঢেউ খেলাটা। আর নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে নগদ টাকা আপনার কাছে আসলো বা আপনার ব্যবসায় আসলো,
নগদ বহিঃপ্রবাহ হচ্ছে যখন আপনার কাছ থেকে টাকা বা আপনার ব্যবসা থেকে টাকা চলে গেল। এটা এই অংশ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন আপনারা? আমি আগেই বলছি, আমি ম্যাথ করার সাথে সাথে আপনাদের বেসিক টুকুও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। সো ক্লাসে থাকবেন না, কোশ্চেন করবেন না, পরে গিয়ে বলবেন স্যার এই হয়েছে সেই হয়েছে। ওই যে বলে না, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই অবস্থা হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি কি একটু কড়া কথা বলে ফেললাম? কষ্ট পাইলেন কেউ? বাইলে সরি, বুঝছেন? এখন দেখেন, এইখানে আমরা শুধুমাত্র যে টাকাগুলো আসবে সেগুলাই তো লিখবো না, যে টাকাগুলো চলে যাবে সেটাও লিখবো। তার মানে এখানে কি হতে পারে, আমার শুধুমাত্র আন্তঃপ্রবাহ আমি লিখতে পারবো না। আন্তঃপ্রবাহ মানে শুধুমাত্র আয়গুলা লিখতে হবে, তার মানে তো মিথ্যা লেখা হয়ে যাবে। তাই আমরা সবসময় এখানে কি লিখবো, নগদ প্রবাহ লিখবো। অর্থাৎ টাকা আসলেও ওখানে লিখতে পারবো, গেলেও এখানে লিখতে পারবো। পরের ঘরের নাম কি হবে? ক্রমযোজিত নগদ প্রবাহ। এই অংশ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? শখের হেডিং টুকু বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। এখন এই ছকে সবার আগে যেটা করবেন, একবারে মনে রাখবেন যে পেব্যাক পিরিয়ডে আপনার সবার আগে 0 থেকে শুরু হবে। 0 কোনটা? যে বছরে আপনি টাকা বিনিয়োগ করতেছেন সেটা হচ্ছে 0 বছর। আচ্ছা ভাবেন, আপনি যেদিন হইছেন সেদিন কি একদিন নাকি 0 দিন? ডিম না, ওদিন তো ডিম। মানে আপনি যেদিন হইছেন সেদিন তো আপনি স্টার্ট, ওদিন শুরু করতেছেন, তার মানে ওইদিন 0। ওই দিনটা পার হওয়ার পরে কিন্তু 1। তার মানে এক্ষেত্রে সেম, আপনি যেদিন টাকাটা বিনিয়োগ করতেছেন ওই বছর কিন্তু 0 ডাব্বা। তো আপনি কত টাকা বিনিয়োগ করছেন? ম্যাথ অনেক দূরে চলে গেছে। এই যে প্রাথমিক বিনিয়োগ ছিল আপনার 25 লক্ষ টাকা। তাহলে প্রাথমিক বিনিয়োগ 25 লাখ টাকা। এইটা আপনার কাছে আসছে নাকি গেছে? যখন বিনিয়োগ করছেন তখন কিন্তু টাকাটা চলে গেছে, তাই আপনি মাইনাস ফিগারে দেখাতে হবে। এই যে মাইনাস, কারণ হচ্ছে 0 বছরে টাকা আপনার থেকে চলে গেছে। এরপরে আসেন প্রথম বছর। এই যে প্রথম বছরের টাকাটা এখানে, এই টাকাটা কি আপনার জন্য আয় হয়েছে না? আয় হয়েছে তো প্লাস আকারে আছে, ব্যয় হলে মাইনাস আকারে থাকতো বা ক্ষতি হলে। তাহলে এই 5 লাখ প্লাস আকারে হলো। এখন এইটার সাথে এটার কানেকশন হবে। কিভাবে কানেকশনটা করব? এইখানে আছে 25 লাখ আর এখানে আছে 5 লাখ। যদি দুইটা একই সাইন থাকে, মানে যদি দুইটাই হচ্ছে প্লাস থাকে তাহলে যোগ হবে, দুইটা আলাদা সাইন থাকলে বিয়োগ হবে। দেখেন 25 লাখ আছে প্লাসে আর 5 লাখ আছে মাইনাস, সরি 25 লাখ আছে মাইনাসে, 5 লাখ আছে প্লাসে। এত কিছু না ভেবেও যদি জাস্ট আপনি দুইটাকে যোগ করেন তাতেই হবে। 25 লাখ মাইনাস আর 5 লাখ প্লাস, দুইটাকে যদি যোগ করেন নিশ্চয়ই 30 লাখ হবে না? এটা কত হবে? 20 লাখ মাইনাস হবে। এই অংশটা বুঝতে পারছেন? না বুঝতে পারলে এখনো বলেন, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। বুঝছেন স্যারেরা এই অংশটা? একটু জানান আমারে যে হ্যাঁ স্যার বুঝছি। ওকে, আচ্ছা তারপরে কত? 6,60,000। 20 লাখ টাকা থেকে 6,60,000 বাদ দেন, 14 লাখ, 13,40,000। তারপরে আছে 7,40,000। এর সাথে যদি এখন হিসাব করেন তাহলে থাকে আপনার 6 লাখ। এরপর আছে 8,20,000। ওর সাথে যদি আপনি কানেকশন করেন তাহলে এবার প্লাস হয়ে যাবে 2,20,000। কারণ কি? কারণ হচ্ছে এই সাইড বড়,
দেখেন 8,20,000 কিন্তু বড়, প্লাস সাইড বড়, তাই 2,20,000 টাকা প্লাস আকারে বসলো। 5 নাম্বার কত? 10,60,000 টাকা। ওটার সাথে এটা যোগ করেন তাহলে 12,80,000 হবে। দেখি এবার আপনাদের কারো কোথায় প্রবলেম আছে সেটা একটু আগে দেখে আসি। এবার দেখেন এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা। কারো প্রবলেম আছে স্যার? ওকে, নাই, ভেরি গুড। তাহলে এটা যদি প্রবলেম না থেকে থাকে, এখন হচ্ছে আমরা পেব্যাক করতে পারবো। পেব্যাক করার জন্য কয়েকটা জিনিস লাগবে, সেই জিনিসগুলো একটু আমি এইখানে আগে দাগায় দিই, তাহলে হচ্ছে আপনারা ক্লিয়ার হবেন। প্রথমত সবার আগে খেয়াল রাখবেন যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আপনার লাস্ট মাইনাস কোন জায়গায়। লাস্ট মাইনাস কিন্তু এই 6 লাখে, দেখছেন লাস্ট মাইনাসটা হচ্ছে 6 লাখে। ওর বছর কত? 3 নাম্বার বছর, অর্থাৎ 3 নাম্বার বছরে হচ্ছে আপনার লাস্ট মাইনাস। তাহলে আপনার এই বছরটা খেয়াল রাখতে হবে, এই টাকাটা খেয়াল রাখতে হবে। আর ওই যে লাস্ট বছর যেটা মাইনাস হলো, এর পরের বছরের যে টাকাটা আছে সেই টাকাটা, অর্থাৎ সেই পরের বছরের নগদ প্রবাহটা, এই 3টা টাকা হইলেই আমরা পেব্যাক বের করতে পারবো। তাহলে লাস্ট যে বছরে মাইনাস সেটা, লাস্ট যে বছরে মাইনাস সেই বছরের টাকাটা, আর পরের বছরের নগদ প্রবাহটা। এখন আসেন তাহলে আমরা হচ্ছে পেব্যাক করে ফেলি। পেব্যাক সময় সমান, তাহলে লাস্ট বছর এখানে কত ছিল? 3, মানে বছর হচ্ছে 3। ওই বছর 3টাকে আমরা লিখে দিলাম 3 প্লাস, তারপরে লাস্ট যে বছরে মাইনাস সেই টাকাটা কত? 6 লাখ। এটা কিন্তু মাইনাস আকারে আছে, তবে এখানে মাইনাস আকারে বসানো যাবে না। এই যে 6 লাখ, এটাকে কিন্তু মাইনাস আকারে বসানো যাবে না। তারপরে দেখেন ওই যে যেটা আছে 8,20,000, ওই 8,20,000 হচ্ছে এই টাকাকে জাস্ট ভাগ দিবেন। দেখেন তো কত টাকা হয়। এবার এই সাইডটা দেখেন, 3 প্লাস, এটা তো ঠিক আছে। এই সাইডটা দেখেন ভাগ করে কত হয়। ভাগ করলে হবে 0.73, দিলে 3.73 বছর। বলেন তো পুরো ম্যাথটা বুঝছেন আপনারা? এখন বলেন বুঝছেন পুরোটা? সবার কাছে ক্লিয়ার হলো? স্যারেরা সবাই একটু জানান যে হ্যাঁ আসলে বুঝছেন কিনা, নাহলে আমি কেমনে বুঝবো যে আসলে আপনারা বুঝছেন। মুসাইবা, আচ্ছা আজকে আপনাদের তো সবার ক্লাস, তাও স্টুডেন্ট কম কেন? নাকি পরীক্ষা করা শুরু হয়েছে এরকম কিছু? আচ্ছা ঠিক আছে, এখন পেব্যাকের একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। পেব্যাকের সিদ্ধান্তের ক্ষেত্রে কি হবে? মনে করেন আপনার কাছে 2টা প্রকল্প আছে, একটা হচ্ছে ক প্রকল্প আর একটা হচ্ছে খ প্রকল্প। দুইটা প্রকল্প। তো ক প্রকল্পে হচ্ছে আপনি পেব্যাক যখন বের করছেন আপনার আসছে 3.73 বছর, এই যে আমাদের মাত্র যেটা বের আসলো, এটা মনে করেন আপনার বের হয়েছে ক প্রকল্পে 3.73 বছর। এখন খ প্রকল্পে মনে করেন বের হয়েছে 4 বছর। এখন আপনাকে বলা হয়েছে ঘ নাম্বারে যে কোনটা বেশি লাভজনক। এখন আপনি কি করবেন? আপনি দুইটাই বের করছেন, করে দেখলেন একটা 3.73 বছর আর একটা হচ্ছে 4 বছর। এখন বলেন আপনি তাহলে কোনটা নেবেন, কোনটা আপনার প্রতিষ্ঠানের জন্য লাভজনক,
কোনটা আপনার জন্য লাভজনক, আপনি কোনটা নেবেন। এক্ষেত্রে মনে রাখবেন যেটা কম সেটা ভালো বা লাভজনক। ওকে, তাহলে আমাদের যেহেতু ক প্রকল্পে কম বছর, তাই ওটাই হচ্ছে আমাদের জন্য লাভজনক। যে প্রকল্পে যত কম সেটা আমাদের জন্য তত বেশি লাভজনক। ক্লিয়ার হয়েছে সবার কাছে? বুঝতে পারছেন সবাই? এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আরেকটা ম্যাথে যাব। এটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তো না? ওকে, আমরা হচ্ছে বোর্ডের কোশ্চেন গুলো একটু বেশি নেওয়ার চেষ্টা করছি, কারণ এই কোশ্চেন গুলো একটু রিপিট হয়েছে অনেকবার, 3-4 বার রিপিট হয়েছে। সো আমাদের এই জিনিসগুলো একটু দরকার। আমরা কি 5-10 মিনিট সবাইকে রেস্ট দিব, দিয়ে হচ্ছে আরেকটা ম্যাথ সলভ করব, করে আপনাদের HW দিয়ে ছুটি দিয়ে দিব। এটা করব? আপনাদের 10 মিনিট কি ব্রেক দিব? কি বলেন? কারণ অনেকের আপনাদের এই চ্যাপ্টার প্রবলেম ছিল, তাই হচ্ছে আমি সলভ করছি। আর এই টাইমে আপনারা যেটা একটু করবেন সেটা হচ্ছে আপনাদের কোন কোন অধ্যায়গুলা বাদ আছে মনে হচ্ছে, বা কোন অধ্যায়গুলাই এখনো প্র্যাকটিস করানো দরকার মনে করতেছেন, সেই অধ্যায়গুলো তাহলে হচ্ছে আমরা আরেকবার ট্রাই করব। ঠিক আছে, সেই অধ্যায়গুলো আরেকবার আমরা প্র্যাকটিস করাবো, যাতে আপনাদের আর প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি 10টা মিনিট রেস্ট দিলাম, 7টায় আবার শুরু করব, আরেকটা ম্যাথ সলভ করে দিব। দিয়ে তারপরে হচ্ছে আমরা যেটা করব, পরের কোশ্চেনে হচ্ছে আপনাদের 2টা হচ্ছে HW দিব, যদিও আপনারা HW সাবমিট করেন না। দেখেন এখানে আগে আমরা একটু ক নাম্বারটা যদি সলভ করি, তাহলে ক নাম্বারে আমাদের কি প্রশ্ন, সেটা হচ্ছে ক নাম্বারে বলছে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য সাধারণত কিসের উপর নির্ভর করে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য সাধারণত নির্ভর করে, অর্থাৎ আপনি যে দীর্ঘমেয়াদী সিদ্ধান্তটা নেবেন, মনে করেন 5 বছর পরের জন্য যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন, এই সিদ্ধান্তটা আসলে আপনার জন্য কতটুকু লাভজনক সেটার উপর নির্ভর করবে যে আপনার ব্যবসার সাফল্য কতটুকু আসবে। অর্থাৎ আপনার সহজ কথায় বললে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, আপনি একটা ফ্রিজ কিনবেন, ওই ফ্রিজ থেকে যদি লাভ আসে তাহলে হচ্ছে সেটা আপনার জন্য লাভজনক হবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো যদি পজিটিভ হয়। তারপর বলছে মূলধন বাজেটিং সর্বদা যুক্তিযুক্ত সিদ্ধান্ত কেন বলা হয়েছে। কারণ হচ্ছে এই মূলধন বাজেটিং অনুমানের উপর ভিত্তি করে। মনে করেন এ তো ভবিষ্যতের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত দেয় যে আগামী 5 বছর পরে আমার জন্য এটা লাভজনক হবে নাকি ক্ষতি হবে, এ কিন্তু অনুমান করে দেয়। এখন অনুমানটা করে কিসের উপরে? এই যে দেখেন, এইখানে দেখেন মূলধন বাজেটিং, এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা দেখলে বুঝবেন। এই কোশ্চেনে যেমন ওর লাস্ট 5-7 বছরের একটা তথ্য আছে, এই কোশ্চেনেও কিন্তু আছে, অর্থাৎ 2টা প্রকল্পের লাস্ট 5 বছরের ওর হচ্ছে তথ্য আছে। এরা কি করে, অর্থাৎ মূলধন বাজেটিং করে কি, লাস্ট 5 বছরের তথ্যগুলোকে বিশ্লেষণ করে, মানে বিগত যে অবস্থাগুলো সেগুলো বিশ্লেষণ করে তারপরে ভবিষ্যতের জন্য একটা সিদ্ধান্ত তারা দেয়। যেহেতু ভবিষ্যতের জন্য একটা সিদ্ধান্ত দেয় বিগত বছরের জিনিসগুলোকে অ্যানালাইসিস করে, তাই এর ক্ষেত্রে সাধারণত ভুল হওয়ার সম্ভাবনা কি থাকে, কম থাকে। বুঝতে পারছেন সবার কাছে? এখন ক্লিয়ার হলো? এই জন্য এই সিদ্ধান্তটা সবসময় কি হয়, যুক্তিযুক্ত সিদ্ধান্ত হয়। এখন বলছে 4 প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করো। এটা একটা প্রকল্প, এটা একটা প্রকল্প, আর এই প্রকল্পে এই যা দেওয়া আছে এগুলো কিন্তু সব হচ্ছে সম্ভাব্য আয় বা নগদ অন্তঃপ্রবাহ। যদি কোশ্চেনে বলে দেয় যে সম্ভাব্য আয় দেওয়া আছে, তার মানে ওটাই হচ্ছে নগদ অন্তঃপ্রবাহ দেওয়া আছে, এগুলাই হচ্ছে নগদ অন্তঃপ্রবাহ। তার মানে আপনার আর কোনো খাটনি নাই, আপনার জন্য এক্সট্রা কোনো প্যারা নেই। সো আপনি খুব ইজিলি ম্যাথটাকে সলভ করতে পারেন। এখন তাহলে আমরা 4 প্রকল্পের পেব্যাকটাকে নির্ণয় করে দেখি কিভাবে করব। দেখেন 4 প্রকল্পের কিন্তু আবার বিনিয়োগ হচ্ছে 80,000 টাকা, একটু আগে তো আমরা করে আসছি না। তাহলে আমরা প্রথমটা কি লিখবো, একটু আগে আমরা পেব্যাক তো করে আসছি, প্রথমটা আমরা লিখবো বছর।
এরপরে আমরা লিখছিলাম কি নগদ প্রবাহ। এরপরে কি লিখবো? ক্রমযোজিত নগদ প্রবাহ। এখন দেখেন ক্রমযোজিত নগদ প্রবাহ তো আমরা লিখলাম। প্রথমে তাহলে আমাদের কোনটা আসবে? আমরা বলছিলাম প্রথমে একবারে 0 বছর থেকে শুরু হবে, 0 বছর। তো 0 বছরে কত টাকা আসবে? এই যে বিনিয়োগের টাকাটা এটা আসবে, যে কত টাকা বিনিয়োগ করছে, কত ৮০,০০০ টাকা বিনিয়োগ করছে। এটা সবসময় মাইনাস ফিগারে কেন আসবে? কারণ হচ্ছে এই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাই এটা মাইনাস ফিগারে আসলো। আর প্রথম যে টাকাটা এখানে থাকে অর্থাৎ নগদ প্রবাহ, সেই টাকাটাই হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহে বসে যায়। এরপরে আসেন প্রথম বছরে কত টাকা লাভ হয়েছে ছাত্র প্রকল্পে? 40,০০০ টাকা আয় হয়েছে। তাহলে প্রথম বছর আমরা যদি লিখি 1 নাম্বার বছর 40,০০০ টাকা প্লাস, তাহলে এখানে আছে -৮০,০০০ আর এখানে +40,০০০, তার মানে থাকলো কত? -40,০০০। এবার এইখানে আসেন 2012 সালে দেখেন 30,০০০, এখানে আছে কত? 30,০০০। তাহলে দ্বিতীয় বছর আমরা পাইলাম 30,০০০ টাকা। তাহলে এখানে আছে -40 আর এখানে আছে +30, তার মানে থাকে কত আমার? -10। এরপরে বছর আছে কত আমার? 25,০০০, মানে 3 নাম্বার বছর। তাহলে ওখানে 10 আছে আর এখানে 25 আছে, তার মানে আমার +15,০০০ হয়ে গেল। তারপরে আছে কত? 20,০০০ চতুর্থ বছরে। তাহলে এটার সাথে ওটা এখন তো দুইটা একই হয়ে গেল, অর্থাৎ দুইটাই প্লাস, তার মানে আমার হবে 35,০০০। 5 নাম্বার বছরে দেখেন কত আছে? 20,০০০ টাকা আছে। এই দুইটা যোগ করলে কত হলো আমার? 55,০০০। এখন দেখেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে স্যারেরা? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এই ম্যাথটা ভালো করে মনোযোগ দেন, এগুলো এমনি পেরে যাবেন। আর তারপরে সমস্যা থাকলে ওটা আমাকে ইনবক্স করে দিয়েন, আমি সলভ করে দিব, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এই অংশটা দেখেন। তাহলে এ হচ্ছে বছর নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। এই যে অংশটা গেল, এটা হচ্ছে জাস্ট আমাদের আগে টেবিলটাকে তৈরি করে নিতে হলো। এখন টেবিল থেকে আমাদের কি কি জিনিস লাগবে? একটু আগের যে কোশ্চেনটা আমরা সলভ করলাম সেখানেও বললাম যে বছর লাস্ট মাইনাস আছে সেটাকে আমাদের দেখতে হবে। তাহলে লাস্ট মাইনাস আছে 10,০০০ টাকা, আর ওই যে বছরের লাস্ট মাইনাস ছিল সেই বছরের বছরটা আমাদের দেখতে হবে। তাহলে বছর আছে 2, আর তারপরের বছরের নগদ প্রবাহ টাকাটা দেখতে হবে। এই 3টা টাকা আমাদের দরকার। তাহলে এখন যদি আমরা পেব্যাক বের করতে যাই তাহলে কি হবে? সবার আগে আসবে বছর। এখানে বছর কত আসছিল? দেখেন বছর আসছে কিন্তু 2, প্লাস এই যে লাস্ট মাইনাস যেটা ছিল সেটাকে আমাদের নিতে হবে 10,০০০। তখন ওটা কিন্তু আর মাইনাস আকারে বসবে না। 10,০০০ ভাগ কত আছে লাস্ট? 25,০০০ টাকা, পরের বছরের যে টাকাটা, এটা দিয়ে ভাগ দেন, দেখেন কত আসে। 10,০০০কে 25,০০০ দিয়ে ভাগ দিয়ে দেখেন তো কত আসে। .40 আসে, তার মানে 2.40 বছর। এটা বুঝতে পারছেন স্যারেরা? আচ্ছা, প্রবলেম না থাকলে তো নাই,
তারপর যাদের প্রবলেম থাকবে তারা সেগুলো আমাকে আবার দিয়ে দিন, সমস্যা নেই। আচ্ছা, এই অংশ বুঝতে পারছেন সবাই? সবার কাছে ক্লিয়ার হলো? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এখন পরের অংশে চলি। আমাদের কোশ্চেনে কি বলছে দেখেন, কোশ্চেনে কিন্তু শুধুমাত্র চাঁদ প্রকল্পের পেব্যাক নির্ণয় করতে বলছিল গ নম্বরে, সেটা আমরা করে ফেলছি। এখন ঘ নম্বরে বলছে যে চাঁদ ও তারা প্রকল্পের মধ্যে কোনটি বাদ দেওয়া উচিত, পেব্যাকের ভিত্তিতে সিদ্ধান্ত দাও। অর্থাৎ আপনার বলছে চাঁদ আর তারা প্রকল্পের মধ্যে কোনটাকে আপনি বাদ দিবেন সেটা। তো সবার আগে যেটা, আমাদের তো চাঁদেরটা তৈরি করা শেষ, তার মানে আমাদের তারারটাও তৈরি করে দেখতে হবে এর পেব্যাক কত আসে। তারপরে হচ্ছে আসলে আমরা বাদ দেওয়ার সিদ্ধান্তটা নিতে পারবো যে কাকে বাদ দিব আর কাকে আমরা রাখবো। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে এই তারারটার পেব্যাক বের করে নেওয়া। চলেন তারার পেব্যাক বের করে ফেলি। তাহলে তারার পেব্যাক বের করতে গেলে আগে ছকটাকে কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে বছর, নগদ প্রবাহ, এরপরে হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ। গেল। এখন দেখেন তো এর ক্ষেত্রে কি আছে, বছরের ক্ষেত্রে এর হচ্ছে প্রাথমিক বিনিয়োগ আছে দেখেন 1 লক্ষ টাকা। তাহলে 0 বছরে হচ্ছে কত বসলো? 1 লক্ষ টাকা। এখানে কত পড়বে? মাইনাস 1 লক্ষ টাকা। প্রথম বছরে ইনকাম কত আছে? এর প্রথম বছরে আছে ইনকাম 40,000, পরেরটা আছে 35,000। আমরা একটু দুইটা একবারে দেখে নিলাম, বারবার আসতেছি তো। তাহলে 40,000 যদি হয়, এটা তো প্লাস আর ওটা মাইনাস, তার মানে মাইনাস 60,000। দ্বিতীয় বছরে হচ্ছে 35,000 টাকা, তার মানে এখান থেকে গেলে হয় 25,000 টাকা। এরপরে আছে 20,000 আর 30,000। 3 নম্বরে 20,000, তাহলে আমাদের থাকে 5,000 টাকা মাইনাস। এখন আমাদের আরো একটা কত জানি ছিল, 30,000 আর 35,000। 30,000 টাকা, তাহলে এখানে আমাদের থাকে আর 25,000 প্লাস, এরপরে আবার আমাদের 35,000 টাকা। তাহলে এই দুটা যোগ করলে আমাদের হয়ে যাবে এবার 60,000। টেবিলটা আগে তৈরি করে ফেললাম। এখন বলেন তো টেবিলে কোনো প্রবলেম আছে কিনা? টেবিলে কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে টেবিলে? ওকে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যদি এর পেব্যাক করতে যাই তাহলে আমাদের নিয়ম কি? সিকোয়েন্স গুলো মেনটেন করতে হবে, জাস্ট আর কিছু না। এর লাস্ট মাইনাস কোনটা? এটা। সেই মাইনাসের বছর কোনটা? এটা। আর ওর পরের বছরের নগদ প্রবাহ। এই তিনটা জিনিস হলেই ম্যাথ শেষ। তাহলে এখন আমরা কি করব? পেব্যাক সমান আমাদের লাস্ট বছর কত গেল? তাহলে 3, উপরে থাকলো 5,000। এটা খেয়াল রাখবেন যে কখনো যেন ভুলেও মাইনাস আকারে না দেখানো হয়। এখানে কিন্তু মাইনাস আকারে আছে, ওখানে যেন মাইনাস আকারে না দেখানো হয়। ভাগ 30,000, তাহলে 3 লাখ ভাগ 5,000 ভাগ 30,000। এটা একটু দেখেন তো কত হয়। আচ্ছা, 0.17 আসে, তার মানে হচ্ছে 3.17 বছর। এটা যখন বের করে ফেলবেন তখন হচ্ছে মেইন কাজটা,
লেখাটা সুন্দর করবেন, ঠিক আছে? লেখা সুন্দর করলেই হবে। এটা হচ্ছে 2.40 বছর, এটা ছিল চাঁদ, আর এটা হচ্ছে তারা প্রকল্প। সিদ্ধান্ত নীতিটা কিভাবে লিখবেন আমি একটু দেখাই দিই। একটা কোশ্চেনে এভাবে লিখবেন, ঘ নাম্বারে এসে সিদ্ধান্ত নীতি দিয়ে এভাবে দাগ দিয়ে দিবেন। দিয়ে আমি যেভাবে লিখতেছি এভাবে একটু সুন্দর করে ব্যাখ্যা করে লিখবেন। উদ্দীপকের চাঁদ প্রকল্পের পেব্যাক সময় 2.40 বছর, অর্থাৎ এই বছরের মধ্যে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে। আবার তারা প্রকল্পের পেব্যাক সময় পদ্ধতি পেব্যাক সময় 3.17 বছর। এখন লিখবেন এখানে দেখা যাচ্ছে চাঁদ প্রকল্পে দ্রুত টাকা ফেরত আসবে, এবং পরবর্তী বছরগুলো কোম্পানির জন্য লাভজনক। কোম্পানির জন্য লাভজনক, কারণ টিচার কিন্তু আপনার ম্যাথের ভেতর দেখবে না, এই সিদ্ধান্ত নীতিটা বেশি দেখবে। বেশিরভাগ টিচার এই সিদ্ধান্ত নীতিটা দেখবে, দেখে বুঝবে যে আসলে আপনি কতটুকু ক্যাপাবল, আপনার এই জিনিস সম্পর্কে আইডিয়া কতটুকু, আপনি আসলে নিচ্ছেন কিভাবে। পরবর্তী বছরগুলো কোম্পানির জন্য লাভজনক হবে। তাই কোন প্রকল্প বাদ দিব আমরা? তারা প্রকল্প বাদ দেওয়া উচিত। বাদ দেওয়া উচিত। শেষ। বুঝতে পারছেন কিভাবে লিখবেন? ব্যাখ্যাগুলা আপনাদের কাছে ক্লিয়ার হলো? সবাই বুঝছেন? একটু জানান আমাকে। আর আপনার ক্লাস এত লেট করে জয়েন করেন কেন? ফাইন্যান্স AAA কি স্যার? এই অধ্যায়ে তো এমসিকিউ সলভ করানো হয়েছে সম্ভবত। আচ্ছা, আপনাদের আমাকে আজকে একটু বলেন তো কোন কোন জিনিসগুলো আপনাদের মনে হচ্ছে এখনো বাদ আছে, বা কোনগুলাতে গেলে আপনাদের জন্য ভালো হয়, আমাকে একটু বলেন তো। সবাই বলে দেন, তাহলে আমার মনে হয় আর ভেজাল হবে না কারোর, সেই টপিকস গুলো শেষ করে দিতে পারবো। বলবেন? এই ম্যাথটার একটা স্ক্রিনশট নিয়ে নেন তো, যদিও আমি এটা দিয়ে দিব আপনাদেরকে, তারপর একটা স্ক্রিনশট যদি নিতে পারেন। এটা আর এই আরেকটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, এগুলো এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। এই বাকি দুইটা প্রশ্নের সলিউশন করে আপনারা HW হিসেবে জমা দিবেন। অবশ্যই অবশ্যই আপনারা কতটুকু ক্লাসে সিনসিয়ার সেটা বোঝা যাবে।
আর যদি আপনাদের কোনো জিনিসে এখনো ক্লাস দরকার হয় যে এই টপিকস এর উপরে ক্লাস হলে বেটার হয় আমাদের, তাহলে আমাদেরকে তো বলতে হবে, বললে সেই ক্লাসগুলো আবার আমি নিতে পারবো বা সেই ক্লাসগুলো হবে। ঠিক আছে নিশাত, সামিরা, নুসাইবা, এনি আপনাদের তো বলতে হবে যে স্যার এইগুলার ক্লাস দরকার, না বললে কিভাবে হবে বলেন। ওকে, সংক্ষিপ্তের উপরে ক্লাস, ঠিক আছে। আর আর কারো কোনো সাজেশন? ঠিক আছে, সংক্ষিপ্তের উপরে ক্লাসের কথা আমি মাথায় রাখলাম। আর কোনো জিনিস? আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত আর এমসিকিউ নিয়ে আপনাদের ফাইন্যান্সের উপরে একটা ক্লাস দিব। ওই একটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে, পুরো চ্যাপ্টার গুলো সব শেষ হয়ে যাবে, সব অধ্যায়ের উপরে। ঠিক আছে, ব্যাংক চ্যাপ্টার। আচ্ছা, ব্যাংক ও গ্রাহক, নুসাইবা? ব্যাংক ও গ্রাহকের যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের উপরে। ওকে ঠিক আছে, ওটা সম্ভবত রবিবার পাবেন, অলরেডি ওটা রুটিনেই আছে। সো ওটা রবিবার পাবেন। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বললেন ক্লাসে যে স্যার এই অধ্যায়টা মনে হচ্ছে আমাদের একটু দরকার, তাহলে সেভাবে আমি রুটিনটা সাজাই দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদেরকে আমি একটু পরে দিয়ে দিব, ওইটার পরবর্তী 2টা ম্যাথ এইচডব্লিউ করে গ্রুপে জমা দিয়েন। ঠিক আছে, কারো